এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। पैसा ही पैसा होगा। ছোটবেলার থেকে অনেকগুলো দুর্গাপুজো কাটালাম, কিন্তু কখনো ভাবিনি যে এইভাবে প্রত্যেকটা বছর দুর্গাপুজোর ক্লাবগুলোকে ফ্রিতে টাকা দেওয়া হবে, তাও আবার হাজার হাজার টাকা। অবশ্য ফ্রিতে বললেও কথাটা ভুল বলা হবে, টাকাটা দেওয়া হচ্ছে কেবলমাত্র সমস্ত পুজো প্যান্ডেলগুলোতে মাননীয়ার অ্যাডভার্টাইজিং করানোর জন্যে। অবশ্য টাকাগুলো যে যাচ্ছে সেগুলো আমার আপনার ট্যাক্সের টাকার থেকেই দেওয়া হচ্ছে। আগের বছর দুর্গাপুজোর ক্লাবগুলোকে দেওয়া হয়েছিল 85,000 টাকা করে, আর এবছর এক ধাক্কায় একদম 25,000 টাকা বাড়িয়ে 1,10,000 টাকা করে দেওয়া হবে প্রত্যেকটা পুজো কমিটিকে, প্রত্যেকটা দুর্গাপুজোর ক্লাবকে। এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। এটার নামই তৃণমূল কংগ্রেস। এক অদ্ভুত রাজ্যে আমরা বাস করছি। এই রাজ্যের সরকার সরকারি চাকুরিজীবীদেরকে তাদের প্রাপ্য ডিএ দিতে পারেন না, কারণ কোষাগারটা ফাঁকা। এ রাজ্যের সরকার রাজ্যের বেকার ছেলে মেয়েদেরকে কাজ দিতে পারেন না, তাই সেই সমস্ত বেকার ছেলে মেয়েদেরকে অন্যান্য রাজ্যে গিয়ে, ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে, মাইগ্রেন্ট ওয়ার্কার্স হিসেবে কাজ করতে হয়। এ রাজ্যের সরকার এসব কিছু করতে না পারলেও দুর্গাপুজোর সময় দুর্গাপুজোর ক্লাবগুলোকে, কমিটিগুলোকে 1,10,000 টাকা ফ্রিতে অনুদান ঠিকই দিতে পারেন। আমি বলছি পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের পরিবারদের বলছি, ওদের বলুন চলে আসতে, বাংলায় কাজের অভাব নেই। হ্যাঁ, মাননীয়া একদম খাঁটি সত্য কথা বলেছেন। আমার এই রাজ্যে একদম কোনো কাজের অভাব নেই, এবং আমার এই রাজ্যে কাজের পারিশ্রমিক একদম ভরে ভরে দেওয়া হয়। আমার এই রাজ্যে কাজ এবং কাজের পারিশ্রমিক এতখানি দেওয়া হয় যে ছেলেগুলোকে তাদের ঘর বাড়ি ছেড়ে ইচ্ছে না থাকা সত্ত্বেও অন্য রাজ্যে বছরের পর বছর পড়ে থাকতে হয়েছে। চলে আসতে বলুন, যে কাজ ওরা বাইরে করে সে কাজ ওরা এখানেও করতে পারে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক, যে কাজ ওরা বাইরে করে সে কাজ ওরা এখানেও করতে পারে, কিন্তু করবেটা কোথায়? বাইরে অন্যান্য স্টেটে যে সমস্ত কারখানাগুলোতে ওরা কাজ করে সেই সমস্ত কারখানাগুলো কি আমার এই বাংলায় রয়েছে? বা বাইরে অন্যান্য স্টেটে যে সমস্ত বড় বড় শিল্পগুলো রয়েছে সেই সমস্ত বড় বড় শিল্পের একটাও কি আমার এই বাংলায় রয়েছে? ওরা যদি ফিরে আসতে চায় ওদের গাড়ি ভাড়া আমরা করে দেবো, ওরা যদি ফিরে আসতে চায় ওদের রেশন কার্ড করে দেবো, ওরা যদি ফিরে আসতে চায় ওদের স্বাস্থ্যসাথী কার্ড করে দেবো, ওরা যদি ফিরে আসতে চায় আমরা ওদের কর্মশ্রী প্রকল্পে ইমিডিয়েট জয়েন করাবো, জব কার্ড তৈরি করে। মাননীয়া দারুণ সব প্রকল্পের কথা বললেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় আমার রাজ্যের যে সমস্ত ছেলেরা মাইগ্রেন্ট লেবার্স হিসেবে অন্যান্য রাজ্যগুলোতে কাজ করছে তাদের রেশন কার্ড নেই, তাদের জব কার্ড নেই? সবটাই আছে, কিন্তু তারপরেও তারা কেন আমাদের রাজ্যে থাকছে না? তারা কেন অন্য রাজ্যে গিয়ে কাজ করছে? তার দুটো কারণ। এক, প্রথমত রেশনের চালে সংসার চলে না, এবং দ্বিতীয়ত একটা ছেলে যে আমার এই রাজ্যে থেকে কঠোর পরিশ্রম করে বহু কষ্টে দিন শেষে মোটামুটি ওই 300 টাকা মতো উপার্জন করতে পারে, সেই একই ছেলে অন্য রাজ্যে কাজ করে আরামসে 500 টাকা উপার্জন করতে পারছে। তাহলে বলুন তো কেন সে আমার এই রাজ্যে পড়ে থাকবে? আর তার চেয়েও বড় কথা, আমার এই রাজ্যে থেকে যদি পার ডে দিন শেষে 300 টাকাও উপার্জন হতো তবুও ভাবতাম আমার এই রাজ্যে এরকম অনেক মানুষ রয়েছে যাদের পার ডে
300টা টাকাও উপার্জন হয় না। আবার এরকমও অনেক মানুষ রয়েছে যারা পার ডে অর্থাৎ প্রত্যেক দিন কাজও পান না। আমি বলছি পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের পরিবারদের বলছি, ওদের বলুন চলে আসতে, বাংলায় কাজের অভাব নেই। দিদি শুভনন্দন, এই ডিউটি থেকে ফিরলাম, আমরা সবাই বাঙালি। ওই আপনি তো ডাকছেন আমাদেরকে, আমরা তো যেতে পারলাম না আপনার কাছে, কারণ আপনার রুটিটা তো আমাদের পাশ পর্যন্ত পৌঁছাবে না, তাই আমরা এখানেই কাজ করছি, ভালো আছি। বাঙালি নিয়ে বেশি উল্টোপাল্টা কথা বলবেন না, এখানে আমাদের থাকতেই প্রবলেম হবে। তাহলে দেখুন আপনার কোন এমপি যেন বলছিল ধোঁয়া, দেখুন কত বড় ফ্যাক্টরি, দেখুন কত ফ্যাক্টরি, দেখুন ভালো করে দেখুন কত ফ্যাক্টরি, এই দেখুন আরও তৈরি হচ্ছে দেখুন। এইবার আমি আপনাদের সামনে একটা নথি তুলে ধরছি। আমার এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোতে শ্রমিকদের পার মান্থ গড় ইনকাম কত। প্রথমত মহারাষ্ট্রের শ্রমিকদের ইনকাম পার মান্থ 35,000 টাকা, কর্ণাটকে সেটা 37,000 টাকা, তামিলনাড়ুতে 32,000 টাকা, তেলেঙ্গানাতে 35,000 এবং আমার এই পশ্চিমবঙ্গে 25,000। অর্থাৎ বুঝতে পারছেন ফারাকটা কি, প্রায় 10-12 হাজারের ফারাক রয়েছে। আর তার চেয়ে বড় কথা, এই যে নথিটা দেওয়া রয়েছে না যে আমার এই পশ্চিমবাংলার প্রত্যেকটা শ্রমিকের ইনকাম 25,000, এটাও সম্পূর্ণ ঠিক না। কারণ যারা শহরাঞ্চলে কাজ করেন, বিশেষ করে যারা কলকাতায় যে সমস্ত শ্রমিকরা কাজ করেন, তাদের হয়তো পার মান্থ তারা 18, 20 কিংবা 22,000 এরকম পেয়ে যান, তাদের ইনকামটা সেরকম। কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যারা আমার এই গ্রাম বাংলার শ্রমিক হিসেবে কাজ করেন যে সমস্ত মানুষেরা, তাদের ইনকাম ওই 14-15 হাজারের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এর বেশি হয় না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর গ্রাম বাংলার কৃষক, তাদের কথা তো কি আর বলবো, ওই পার ডে 300 টাকা ইনকাম করতে কতখানি কষ্ট। আবার তার চেয়ে বড় কথা, প্রত্যেক দিন তারা কাজও পান না। ঠিক আছে, এটাই হচ্ছে আমার পশ্চিমবঙ্গ। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক, সিএসকে ইনফর্ম করো। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। মাননীয়া তার এই স্পিচের মধ্য দিয়ে ভিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার্সদের নাকি রিকোয়েস্ট করলেন। আমার ঠিক জানা নেই এটাই কি রিকোয়েস্টের ভাষা, মানুষ এইভাবেই কি রিকোয়েস্ট করে? আপনারা যদি একটু জেনে থাকেন কমেন্ট করে জানাবেন তো। সেই সঙ্গে একটা কথা, যে সমস্ত বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার্সরা সমান নয়। ঠিক আছে, বুথ লেভেল অফিসার্সরা তারা কি বলছেন শুনুন। আমরা ওনার মাননীয়ার যে প্রশাসনিক যে ধমকি চমকি যাই বলুন, এটাকে তো অনুরোধ বলা যায় না। উনি বলছেন যে স্টেজে উঠে যেটা অনুরোধ করছি বিএলওদের, এটা ঠিক অনুরোধের ভাষা নয়, অনুরোধের ভঙ্গিমাও নয়। তা উনি রীতিমতো হুমকি চমকি দিয়েছেন। এত নিরাপত্তাহীনতায় কেন সরকার? সেটা তো আগেও তো পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে, এসআইআর হবে, এবং এসআইআর এর আমি যে একটা কথা মনে করি বিএলও হিসেবে, যে আমি যখন অ্যাপয়েন্টেড হয়েছি একজন বিএলও হিসেবে, তাহলে আমার দায়বর্তায় ইলেকশন কমিশন আমাকে যে রুলস রেগুলেশন অনুযায়ী কাজ করতে বলবেন আমি করব। আর এমনিতেও 2026-এর বিধানসভা ভোটে যারা বিএলও হিসেবে অর্থাৎ বুথ লেভেল অফিসার হিসেবে যারা যুক্ত থাকবেন, তারা ইলেকশন কমিশনের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী কাজ করতে বাধ্য। কেন বাধ্য? কারণটা শুনে নিন। যারা সরকারি চাকরি করছে, ডেপুটেশনে বিএলওর কাজ করবে, তারা যদি গোলমাল করে কি হতে পারে? ইলেকশন কমিশন পরিষ্কার বলে দিয়েছে তাদের এগেন্সে প্রসিডিং হবে। বিহারে 60 জন বিএলওর এগেন্সে অলরেডি এফআইআর স্টার্ট হচ্ছে। এফআইআর স্টার্ট হলে কি হবে? জেলও হচ্ছে। জেল হলে তাদের চাকরি চলে যাবে, ডিপার্টমেন্টের প্রসিডিং চালু হবে, সরকারি চাকরিটাও চলে যাবে সাসপেনশনের পরে। তার ফলে বেঙ্গলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যারা শুনবে তারা ডুববে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করে দিই, যারা সরকারি চাকরি করে, আমার পাশে দাদা আছেন, দিদিও আছেন, তারা ভালো জানবেন যে সরকারি চাকরি যারা করে তারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, কারোর কোনো রানিমার দয়ায় না। চাকরি খেয়ে নেবো, এখানে থাকবে না, আর সরকারটা থাকবে কিনা সন্দেহ আছে। এইবার আমরা দুটো ঐতিহাসিক বক্তব্য শুনতে চলেছি। একজন পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন আজাদ কাশ্মীর,
আরেকজন সোশ্যাল মিডিয়াতে এসে বলছেন বাংলাদেশের নাকি ভারতবর্ষের থেকে জিডিপি বেশি, জিডিপি হাই, এবং বাংলাদেশের মেডিকেলের অবস্থা বা স্বাস্থ্যের যে সুব্যবস্থা সেটা নাকি ভারতবর্ষের থেকে অনেকখানি ভালো। Azad Kashmir, Pakistan. Who? Tell me one thing. I have a border constituency. Who wants to live in India now? I have Kushtia on the other side and Nadia. The GDP, the health indicators and a lot of things in Bangladesh are actually better. कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন, আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না, কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না। নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন, বিএলওকে বলবেন যে কেন বাদ গেল জবাব দাও। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌ নাচ, ছৌ নৃত্য আছে এখানে, ছৌ নাচ দেখবেন, ধামসা মাদল দেখবেন, ঢোল আছে, ঢোল, কাসর ঘন্টা, শঙ্খ বাজিয়ে দেবো দামামা। আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না। এই বাংলাতে বহু ঘটনা ঘটে চলেছে। কখনো বিএলওদেরকে শাসানো হচ্ছে, ধমক দেওয়া হচ্ছে, কখনো আবার ইলেকশন কমিশনকে নিয়ে উল্টোপাল্টা কথা বলা হচ্ছে, অনেক কিছুই ঘটছে। মাননীয়া সম্পূর্ণরূপে এসআইআর এর বিরোধিতা করছেন, কিন্তু আপনারা কি জানেন যখন মাননীয়ার দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস যখন বিরোধী আসনে ছিল, যখন শাসক ছিল না, সেই বিরোধী আসনে থাকাকালীন এসআইআরকে সম্পূর্ণ সমর্থন করেছিলেন মাননীয়া, এবং ঠিক তারই জন্যে স্পিকারের মুখেও কাগজ ছুঁড়ে মেরেছিলেন। বাম আমলে এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেই সরব হয়ে 2005 সালে লোকসভার স্পিকারের আসন লক্ষ্য করে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনিতেই ভোটার লিস্ট আপনারা দেখেছেন, একটা এপিক কার্ডের নাম্বারে 500টা ভোটার। কেন বাংলা এই জিনিস হবে? তাহলে এখন বর্তমান সময়ে ঠিক কি কারণে এসআইআর এর বিরোধিতা করছেন? আপনারা যদি এর উত্তরটা জেনে থাকেন একটু কমেন্ট করে জানাবেন তো। বাস এইবার ভিডিওটা শেষ করব, কিন্তু তার পূর্বে আমাদের রাজ্যে কয়েকটা বিশেষ স্লোগান দেওয়া হয়, কিন্তু আপনারা জানেন কি এই আসলে স্লোগানগুলোর স্রষ্টা বা কারা বলতেন, কারা সৃষ্টি করেছেন? প্রথমত মা মাটি মানুষ, খালেদা জিয়া, জয় বাংলা, মুজিবুর রহমান, খেলা হবে, শামীম ওসমান। অর্থাৎ প্রত্যেকটা স্লোগানই বাংলাদেশের, এবং এদের স্রষ্টা যারা তারাও বাংলাদেশি। এটা কেন বললাম আপনাদের সামনে, আপনারা নিজেরাই একটু ভাবুন। সামনেই ভোট রয়েছে 2026-এ, সুতরাং একটু ভেবে দেখবেন। জয় হিন্দ।